আচ্ছা, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই পিএইচ মেজারমেন্টের পুরো ব্যাপারটা এটাকে আমরা আজকে কমপ্লিট করব। এমনভাবে করব যাতে আমরা আমাদের সিলেবাসে থাকা একটা এক্সপেরিমেন্টের বেসিক জায়গাগুলো, তার সাথে অ্যাসোসিয়েটেড থিওরি এটসেট্রা, এগুলোও আমরা যেন একটুখানি দেখে নিতে পারি। হ্যাঁ, এবং সেই ইলেকট্রোডটার কথাও বলবো যেটা সত্যি সত্যি করে আমরা ল্যাবরেটরিতে আজও ব্যবহার করি, এবং আমরা যখনই কোনো দিন ল্যাবরেটরিতে গেলেই দেখতে পাবে যে আমাদের ল্যাবরেটরিতে সেই ইলেকট্রোড বেশ কয়েকটা আছে। আচ্ছা, আমরা তাহলে প্রথম স্টার্ট করি এমন একটা ইলেকট্রোড দিয়ে, বা এমন একটা ইলেকট্রোড সম্বন্ধে একটা আইডিয়া দিয়ে, যেমন কোনো একটা আমরা কুইন হাইড্রোন ইলেকট্রোড বা তোমার হাইড্রোজেন ইলেকট্রোড দেখেছি। এমন একটা ইলেকট্রোডের আমরা আইডিয়া আজকে নেওয়ার চেষ্টা করি, যেটাকে আমরা বলে থাকি গ্লাস ইলেকট্রোড। বেসিক্যালি গ্লাস ইলেকট্রোড হচ্ছে এমন একটা টাইপ অফ ইলেকট্রোড যেখানে যে কোনো দুটো সলিউশন, যে দুটো সলিউশন মনে করো আলাদা আলাদা পিএইচে আছে, সেই আলাদা আলাদা পিএইচে থাকা সলিউশন দুটোকে যদি একটা মেমব্রেন, এবং এমন একটা মেমব্রেন যেটা গ্লাসের তৈরি, সেই রকম একটা মেমব্রেন দিয়ে সেপারেট করে রাখা যায়। আমি বলবো এই মেমব্রেনটা কিভাবে তৈরি করতে হয়। এরকম একটা গ্লাস মেমব্রেন দিয়ে সেপারেট করা যদি দুটো সলিউশন থাকে, যে দুটো সলিউশনের পিএইচ আলাদা, তাহলে অ্যাক্রস দিস মেমব্রেন, মানে মেমব্রেনের দুটো প্রান্তে, দুটো দিকে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। ওকে, এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা যেটা তৈরি হয়েছে অ্যাক্রস এ মেমব্রেন, এই পোটেনশিয়াল ডিফারেন্সের ম্যাগনিচিউডটা, কি পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, মানে ইএমএফ কতটা তৈরি হবে অ্যাক্রস দিস মেমব্রেন, সেটা নির্ভর করে এই দুদিককার সলিউশনের পিএইচ এর তফাৎ কতটা তার উপরে। এইটা হচ্ছে ভিত্তি, বা এইটা হচ্ছে বেসিস, যে বেসিসে বা যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটার উপর ভিত্তি করে আমরা গ্লাস ইলেকট্রোডের কথা বা গ্লাস ইলেকট্রোডকে আমরা তৈরি করি। এই ধরনের গ্লাস ইলেকট্রোড তৈরি করতে গেলে তার মানে বুঝতেই পারছো যে এমন একটা মেমব্রেন আমাদের প্রয়োজন, যে মেমব্রেনটা তৈরি গ্লাস দিয়ে, কাঁচ। এবার কাঁচ তো বেসিক্যালি হচ্ছে সিলিকার একটা পার্টিকুলার ফর্ম, মানে সিলিকন ডাইঅক্সাইডের কোনো একটা পার্টিকুলার ফর্মকে আমরা কাঁচ বলি, পিওর সিলিকা। সেটাকে আমরা যে ধরনের কাঁচ সচরাচর চোখে দেখি, বা যে ধরনের কাঁচ আমরা বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যবহার করি, পিওর সিলিকা দিয়ে সেই ধরনের কাঁচ তৈরি করা যায় না। ব্যবহারযোগ্য কাঁচ তৈরি করতে গেলে সিলিকার সাথে কিছু জিনিস মেশাতে হয়। হ্যাঁ, এবার কি মেশাচ্ছি, কতটা করে মেশাচ্ছি, তার উপরে ডিপেন্ড করে কোন ধরনের কাঁচ তৈরি হবে, এবং সেটাকে কিভাবে মেশানো হচ্ছে তার উপরেও নির্ভর করে কাঁচের নেচারটা কি হবে। তাহলে ডিপেন্ডিং অন যে সিলিকার সাথে কোন জিনিসগুলোকে আমরা মিক্স করছি, তার উপরে কাঁচের কোয়ালিটি, কাঁচের ফিজিক্যাল প্রপার্টিস, কাঁচের কেমিক্যাল প্রপার্টিস, হ্যাঁ, কাঁচের স্ট্রেংথ কতটা হবে, কাঁচ কতটা স্বচ্ছ হবে বা কতটা অপেক বা অস্বচ্ছ হবে, এই সমস্ত প্রপার্টিগুলো কিন্তু নির্ভর করে। ঠিক সেই রকমভাবেই যখনই আমরা এই জিনিসটা ভাববো যে কোনো একটা কাঁচের তৈরি মেমব্রেন তৈরি করব, যে মেমব্রেন দিয়ে নাকি আমরা দু প্রান্তে দুটো সলিউশনকে আলাদা করে রাখতে পারবো, সেই রকম কোনো একটা ঘটনার কথা ভাবতে গেলে আমাদেরকে স্পেশাল কাইন্ড অফ মেমব্রেনের কথা ভাবতে হয়, বা স্পেশাল কাইন্ড অফ গ্লাসের কথা সোজা কথায় আমাদেরকে ভাবতে হয়। এই স্পেশাল কাইন্ড অফ গ্লাস আমরা যেটা এই ধরনের মেমব্রেন তৈরি করার জন্য ব্যবহার করি, এদেরকে বলা হয় কর্নিং গ্লাস। আমি বলছি কর্নিং গ্লাস মানে কি। হুম, এখন ঘটনা হলো যে এইরকম ধরনের কোনো একটা কাঁচের তৈরি ইলেকট্রোড, যেটা এমনভাবে তৈরি যাতে এই ইলেকট্রোড বা এই কাঁচের মেমব্রেনটার দু প্রান্তে রাখা সলিউশনের পিএইচ যদি আলাদা আলাদা হয়, তাহলে এই দু প্রান্তে থাকা দুটো সলিউশনের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হয়, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা এই পিএইচ ডিফারেন্সের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বেসিক বেসিসটা, এটা হচ্ছে ভিত্তিটা, যার উপরে আমরা নির্ভর করে এই গ্লাস ইলেকট্রোডের কথা ভাবি। গ্লাস ইলেকট্রোডকে যদি কেউ পিএইচ মাপার কাজে ব্যবহার করে, তাহলে ইএমএফ এর সাথে, এই ধরনের ইলেকট্রোডের ইএমএফ এর সাথে পিএইচ এর যে সম্পর্কটা, সেই সম্পর্কটা খুব সিম্পল ভাবে লেখা যায় লাইক দিস। ওকে, প্রোভাইডেড গ্লাস ইলেকট্রোডে অক্সিডেশন হচ্ছে, যদি গ্লাস ইলেকট্রোডটা অ্যানোড হিসেবে কাজ করে, তাহলে পিএইচ এর সাথে গ্লাস ইলেকট্রোডের ইএমএফ এর রিলেশনশিপ এইরকম ভাবে লেখা যায়। ওকে,
এখন প্রশ্ন হচ্ছে যে এই গ্লাস ইলেকট্রোডকে যদি আমার তৈরি করতে হয় তাহলে আমি কিভাবে তৈরি করব। আমি একটা গোটা সেলের স্ট্রাকচার দেখাচ্ছি, যে সেলের একটা হাফ সেল বা একটা পার্ট হচ্ছে আমার এই গ্লাস ইলেকট্রোডটা। ঠিক আছে, সেলটার চেহারাটা এরকম, যেখানে লক্ষ্য করো একটা বিকারের মধ্যে এই যে জিনিসটা ডোবানো আছে, এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি গ্লাস ইলেকট্রোড। গ্লাস ইলেকট্রোডের আসল যে জায়গাটা, যে জায়গাটাতে সেই মেমব্রেনটা, সেই জায়গাটা হচ্ছে এই যে তলার এই প্রায় গোল বোতল দেখতে যে বাল্বের মতন জায়গাটা, এইটা হচ্ছে গ্লাস ইলেকট্রোডের অ্যাকচুয়াল মেমব্রেনটা। এই মেমব্রেনটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এই মেমব্রেনটাতে এমন এক ধরনের কাঁচ ব্যবহার করা হয় যে কাঁচটা খুব সফট। আমরা পরবর্তীতে যখন দেখবে ল্যাবরেটরিতে যাবো এবং যখন আমরা গ্লাস ইলেকট্রোড ব্যবহার করব, আমরা সবসময় সকলকে সচেতন করি যে এই গ্লাস ইলেকট্রোডের এই নিচের দিকটা, এই গোল জায়গাটা যেন কোনো রকমভাবে কোথাও জোরে গুঁতো না খায়, ঠোকা না খায়, কোনো রকমভাবে যেন আঘাত না লাগে। লাগলেই যেটা ঘটে, এইটা এই গোল জায়গাটা একটা খুব সফট গ্লাস দিয়ে তৈরি, এবং এই গ্লাসটা এতটাই সফট যে খুব সামান্য মানে হাত দিয়েও যদি খুব জোরে চাপ দেওয়া হয় তাহলেও কিন্তু এটা ভেঙে যায়, এতটাই সফট গ্লাসের তৈরি। এই ধরনের গ্লাস, যে যে এই এরকম একটা সফট গ্লাসের তৈরি, এই ধরনের গ্লাসকে আমরা এক কথায় বলে থাকি কর্নিং গ্লাস। কর্নিং এবং তার সাথে একটা নম্বর আছে, আমি বলছি। এই ধরনের গ্লাসের একটা খুব ইম্পর্ট্যান্ট প্রপার্টি হচ্ছে যে এদের দিয়ে যখন কোনো একটা এরকম ওয়ালের মতন জিনিস, কোনো একটা মেমব্রেনের মতন জিনিস তৈরি করা হয়, একটা পর্দার মতন জিনিস তৈরি করা হয়, সেই মেমব্রেনটা আয়ন সিলেক্টিভ হয়। ও কিছু কিছু স্পেসিফিক আয়নকে, বিশেষ করে ক্যাটায়ন, পজিটিভলি চার্জড আয়ন, এবং তাদের একটা ছোট একটা সাইজের ব্যাপার আছে, কিছু কিছু স্পেসিফিক ক্যাটায়ন অফ স্মল সাইজ, তাদেরকে অ্যালাউ করে টু পাস। এই ঘটনাটা আমরা এই ঘটনাটাকে আমরা ব্যবহার করি গ্লাস ইলেকট্রোডের ক্ষেত্রে। তাহলে এসেনশিয়ালি এই ডায়াগ্রামটাতে এই এটা হচ্ছে বেসিক্যালি আমার গ্লাস ইলেকট্রোডটা, বিটা হচ্ছে সেই সলিউশনটা যে সলিউশনের পিএইচ আমরা মাপতে চাইছি, এবং এই সিটা হচ্ছে এই গোটা পুরো সেট আপটা হচ্ছে বেসিক্যালি একটা ক্যালোমেল ইলেকট্রোড। দেখবে তোমাদের যখন ক্যালোমেল ইলেকট্রোড পড়িয়েছিলাম, এইরকম দেখতে একটা সেট আপ আমি আলাদা করে এঁকেছিলাম। এটা ক্যালোমেল ইলেকট্রোডের সেট আপটা। তাহলে এক পাশে ক্যালোমেল ইলেকট্রোড, আরেক পাশে গ্লাস ইলেকট্রোড, এই আমার টেস্ট সলিউশন বি, এই সব কিছু মিলে আমার গোটা সেলটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এইরকম একটা সেলের সাহায্য নিয়ে আমরা এই গ্লাস ইলেকট্রোডটাকে ব্যবহার করে আমরা পিএইচ মাপতে পারি। কিভাবে মাপতে পারি এটসেট্রা এটসেট্রা সব পরে বলছি। এখন ঘটনা হলো যে এই গ্লাস ইলেকট্রোডের কনস্ট্রাকশনটা খুব ইম্পর্টেন্ট। দেখো, যেহেতু শুরুতেই বললাম যে এই গ্লাস ইলেকট্রোডের এই যে গোলাকৃতি জায়গাটা, যেটা নিচের দিকে একটা বাল্বের মতন ঝুলছে, এইটার সাথে এই যে ওপরের যে ভার্টিক্যাল টিউবটা, এটাও কিন্তু গ্লাসের তৈরি, কিন্তু এটা অন্য গ্লাসের তৈরি। এই দুটোকে একসাথে করে ফিউজ করে লাগানো হয়। হুম, তার মানে মাথায় রাখবো যে গ্লাস ইলেকট্রোডের ওপরের অংশ, যেটা ভার্টিক্যাল একটা টিউবের মতন উঠে গেছে, সেই জিনিসটা যে গ্লাসের তৈরি, এই তলার এই বাল্বের পোর্শনটা সেই গ্লাসের তৈরি না। আসল গ্লাস ইলেকট্রোডের ইম্পর্ট্যান্ট জায়গা এই নিচের এই বাল্বের মতন পোর্শনটা, কারণ এই বাল্বের মতন পোর্শনটাই মেমব্রেনের মতন কাজ করে। এই জিনিসটা তৈরি করা হয়, যেটা বললাম এক্ষুনি, একটা স্পেশাল টাইপ অফ গ্লাস দিয়ে, যাকে আমরা বলে থাকি কর্নিং গ্লাস, এবং এর সাথে একটা নম্বর আছে। এই নম্বরটা বলতে হয়, এই নম্বরটা মেনশন করতে হয় ইন্ডাস্ট্রিয়াল পারপাসে। কর্নিং গ্লাসের নানান রকম প্রকার আছে, নানান রকম ভ্যারাইটি আছে। আমি গ্লাস ইলেকট্রোড তৈরি করতে গেলে কোন পার্টিকুলার কর্নিং গ্লাস চাই, সেই কর্নিং গ্লাসের সঙ্গে অ্যাসোসিয়েটেড নম্বরটা আমাকে বলতে হয়। গ্লাস ইলেকট্রোড তৈরি করার জন্য যে কর্নিং গ্লাসটা লাগে তাকে বলা হয় কর্নিং 015 গ্লাস। ওকে, এই কর্নিং 015 গ্লাস একটা স্পেশাল কাইন্ড অফ গ্লাস, যেখানে 72% সিলিকার সাথে 22% সোডিয়াম অক্সাইড এবং 6% ক্যালসিয়াম অক্সাইডের মিক্সচার থাকে। এই যে কম্পোজিশনটা, এই যে 72% সিলিকা, 22% সোডিয়াম অক্সাইড এবং 6% ক্যালসিয়াম অক্সাইড, দিস ইজ এ ভেরি ক্যারেক্টারিস্টিক কম্পোজিশন, যেটা নাকি এই গ্লাস ইলেকট্রোডের ওই টাইপ অফ মেমব্রেন ইলেকট্রোড তৈরি, ওই রকম ধরনের মেমব্রেন তৈরি করতে যে ধরনের গ্লাস লাগে তার কম্পোজিশন। এই কম্পোজিশনওয়ালা
গ্লাসকে আমরা এক কথায় বলে থাকি অ্যাজ দ্য কর্নিং 015 গ্লাস। ঠিক আছে, তার মানে যখনই কোথাও এরকম গ্লাস ইলেকট্রোড দেখবে তখনই বুঝে যাবে যে এটা তৈরি হচ্ছে এই কর্নিং 015 গ্লাস দিয়ে, মানে কি, যার কম্পোজিশন হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এই ধরনের ইলেকট্রোড আমার প্রয়োজন। তাহলে মনে করো যে আমরা এরকম ধরনের একটা ইলেকট্রোড প্রিপেয়ার করেছি, এরকম ধরনের একটা ইলেকট্রোড তৈরি করেছি। হুম, এবং এই ইলেকট্রোডটাকে আমরা জানি যে দিস ইজ এ রিভার্সেবল ইলেকট্রোড, ইট ইজ রিভার্সেবল উইথ রেসপেক্ট টু প্রোটন। ধরা যাক সেই ইলেকট্রোডের এর মধ্যে আমার একটা 0.1 নর্মাল HCl সলিউশন আছে এবং একটা সিলভার ক্লোরাইড ইলেকট্রোড ডোবানো আছে ইলেকট্রনগুলোকে ট্রান্সফার করার জন্য। তার মানে এসেনশিয়ালি গ্লাস ইলেকট্রোডের যে গোটা কম্বিনেশনটা, যে গোটা স্ট্রাকচারটা, এই পুরো সব কিছু মিলে তার চেহারাটা কিরকম, এরকম কি দাঁড়ালো তাহলে। এই গ্লাস ইলেকট্রোডের বাল্বের ভেতরে, গ্লাস ইলেকট্রোডটার বাল্বের ভেতরে তাহলে কি জিনিস আছে? এই গ্লাস ইলেকট্রোডের বাল্বের ভেতরে আমার একটা 0.1 নর্মাল KCl সলিউশন আছে, এখান দিয়ে একটা সিলভারের তার বেরিয়ে গেছে এবং একটা সিলভার ক্লোরাইড ইলেকট্রোড এখানে ডিপ করা আছে। তার মানে এসেনশিয়ালি এই জিনিসটা আমার এন্টায়ার কম্বিনেশন হিসেবে কাজ করবে। এবার যদি আমি এই গ্লাস ইলেকট্রোডটাকে নিয়ে আমি একটা অ্যাপ্রোপ্রিয়েট ইলেকট্রোড, যেমন আমি এখানে বসিয়েছি একটা ক্যালোমেল ইলেকট্রোড, সেই ক্যালোমেল ইলেকট্রোডের সাথে জুড়ে দিই আই ক্যান প্রিপেয়ার এ সেল। আমি ঠিক এখানে যে জিনিসটা একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করেছি, ঠিক সেই ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনটার করসপন্ডিং সেলটা আমি এখানে লিখলাম। তাহলে কি আছে, আমার গ্লাস ইলেকট্রোড অব্দি আসি। তাহলে এই গ্লাস ইলেকট্রোড অব্দি যদি আমি আসি, তাহলে AgCl সলিড, একটা সিলভারের তার আছে, একটা 0.1 নর্মাল KCl দেওয়া আছে এখানে। হুম, এবং গ্লাসটা আমার আছে, এই যে গ্লাস এই মেমব্রেনটা, এবং তার সাথে কন্ট্যাক্টে আছে এই সলিউশন বিটা, যার পিএইচ আমি বার করতে চাই, এবং তার সাথে কানেক্টেড আছে একটা ক্যালোমেল ইলেকট্রোড। এই হচ্ছে আমার ওভারঅল সিস্টেমটা। আমরা এই সিস্টেমটাকে ব্যবহার করব। আমরা এই ধরনের একটা সিস্টেমকে ব্যবহার করে আমরা তার করসপন্ডিং ইএমএফ এর সাহায্য নিয়ে আমরা কি করব, আমরা পিএইচ অফ দিস আননোন সলিউশন বি, ওই পিএইচটাকে আমরা মাপব। তাহলে এইরকম হচ্ছে আমাদের সেল। তাহলে এই গোটা সেলটাকে আমরা ব্যবহার করতে চাইছি। ঠিক আছে, এখন এখানে একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে এরকম যে এই যে আমরা গ্লাস ইলেকট্রোড ব্যবহার করছি, এই গ্লাস ইলেকট্রোড একটা সার্টেন পিএইচ এর রেঞ্জের মধ্যে আমাদেরকে প্রথম ক্যালিব্রেট করতে হয়। ক্যালিব্রেট করার কথাটা মানে হচ্ছে যে ধরো আমি যদি কোনো একটা সলিউশনের পিএইচ মাপতে চাই, হ্যাঁ, আমি কোনো একটা সলিউশনের পিএইচ মাপতে চাইলে পিএইচ এর তো একটা রেঞ্জ আছে, তাই না? যেমন আমরা কি বলি যে অ্যাসিডিক রেঞ্জটা হচ্ছে 0 থেকে বেশি 7-এর মধ্যে, 7 থেকে 14-এর মধ্যে হচ্ছে অ্যালকালাইন রেঞ্জ। তার মানে এসেনশিয়ালি 0 থেকে নিয়ে 14 অবধি আমি যদি এই পুরো রেঞ্জটাকে দেখি, তাহলে দিস এন্টায়ার রেঞ্জ ইজ দ্য রেঞ্জ ফর পিএইচ। তাহলে একটা সলিউশন খুব যদি স্ট্রংলি অ্যাসিডিক হয় তাহলে তার পিএইচ 0-এর দিকে যাবে। যদি একটা সলিউশন খুব স্ট্রংলি অ্যালকালাইন হয় তার পিএইচ 14-এর দিকে যাবে। এবার এই গোটা রেঞ্জের মধ্যে কাজ করতে গেলে যে কোনো একটা এরকম ধরনের সিস্টেমকে অ্যাপ্রোপ্রিয়েটলি ক্যালিব্রেট করার প্রয়োজন। ক্যালিব্রেশন কথাটার মানে হচ্ছে যে আমি যতটুকু রেঞ্জের মধ্যে পিএইচ মাপতে চাই, সেই রেঞ্জের মধ্যে সেই পার্টিকুলার ইনস্ট্রুমেন্টটা যেন ঠিক রিডিং দেয়। এই জিনিসটাকে আমরা বলে থাকি ক্যালিব্রেশন। ফর এক্সাম্পল, যখন ধরো আমরা একটা যদি কন্ডাক্টিভিটি মিটার ব্যবহার করি, একটা কন্ডাক্টিভিটি মিটার ব্যবহার করলে আমরা কি দেখি যে কন্ডাক্টিভিটি মিটারটা ঠিক কাজ করছে কিনা কি করে বুঝবো? হ্যাঁ, তাহলে আমাকে ক্যালিব্রেশন করতে হবে। কি করে ক্যালিব্রেট করা হয়? ক্যালিব্রেশন করার জন্য কতগুলো স্ট্যান্ডার্ড সলিউশন থাকে। কিরকম সলিউশন? এমন কতগুলো সলিউশন যে সলিউশনগুলো এসেনশিয়ালি আমরা তাদেরকে বলি স্ট্যান্ডার্ড সলিউশন। কেন তাদেরকে স্ট্যান্ডার্ড সলিউশন বলি? এই কারণে বলি যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায়, ধরা যাক 25°C, সেই ধরনের সলিউশনের একটা ডেফিনিট কনসেন্ট্রেশনের কন্ডাক্টেন্সের মানটা আমার জানা। আমি করলাম কি, ধরা যাক সেই সলিউশনটা হচ্ছে KCl এর সলিউশন। মনে করো আমি জানি যে 27 বা 30°C পয়েন্ট এক্স্যাক্টলি 0.1 নর্মাল KCl সলিউশনের কন্ডাক্টেন্সের মান কত, আমি ভ্যালুটা জানি মনে করো। ঠিক আছে, তাহলে আমি যদি ভ্যালুটা জানি তাহলে আমি কি করব,
তাহলে আমার ওই এক্সপেরিমেন্টাল টেম্পারেচারে আমি এক্স্যাক্টলি 0.1 নর্মাল একটা কেসিএল সলিউশন বানাবো, বানিয়ে নিয়ে আমার কন্ডাক্টিভিটি মিটারটার সেলটাকে ডিপ করে আমি ওর কন্ডাক্টেন্সটা দেখব। আমি যদি দেখি যে হ্যাঁ আমার কন্ডাক্টিভিটি মিটার এক্স্যাক্টলি সেই ভ্যালু অফ তোমার কন্ডাক্টেন্সি দেখাচ্ছে, তাহলে আমি একটা জিনিস বুঝবো যে আমার কন্ডাক্টিভিটি মিটারটা ঠিকঠাক কাজ করছে। যদি আমি দেখি যে না, সেটা অন্য কোনো ভ্যালু দেখাচ্ছে, ওই একই তাপমাত্রায় এক্স্যাক্টলি 0.1 নর্মাল কেসিএল এর যে কন্ডাক্টেন্স আসার কথা তা আসছে না, অন্য কোনো ভ্যালু আসছে, তখন আমাকে কিন্তু আমার কন্ডাক্টিভিটি মিটারটাকে ক্যালিব্রেট করতে হবে। প্রত্যেকটা এরকম যন্ত্রকে ক্যালিব্রেট করার একটা পদ্ধতি থাকে। ঠিক সেরকমভাবেই আমরা যদি কোনো জায়গাতে গ্লাস ইলেকট্রোডের মতন কোনো ইলেকট্রোডকে ব্যবহার করে একটা পোটেনশিওমিটার বা এরকম ধরনের কোনো একটা যন্ত্র তৈরি করি, তাহলে সেই যন্ত্রটারও ক্যালিব্রেশন আমাকে করতে হবে। আমাকে দেখতে হবে যে সেই যন্ত্রটা ঠিক ঠিক পিএইচ এর মান দিচ্ছে কিনা, বা ঠিক ঠিক ইএমএফ এর মান দিচ্ছে কিনা, যে ইএমএফ এর মান থেকে আমি কোনো একটা সুইটেবল ইকুয়েশন ব্যবহার করে সঠিক পিএইচ এর মান আমি ক্যালকুলেট করতে পারছি কিনা। এই যে পদ্ধতিটা, যে পদ্ধতি দিয়ে কোনো একটা নির্দিষ্ট জানা সলিউশনের পিএইচ কে বা যে কোনো প্রপার্টিকে রিপ্রোডিউস করে নেওয়া হয় একটা যন্ত্রের সাহায্য নিয়ে, সেই পদ্ধতিটাকে আমরা বলে থাকি ক্যালিব্রেশন। আমরা সাধারণত এইরকম ধরনের যে কোনো পোটেনশিওমেট্রিক সেট আপের ক্যালিব্রেশন করি দু রকম পিএইচ। একটা পিএইচ এই 4-এর কাছাকাছি, মানে অ্যাসিডিক রেঞ্জে। হ্যাঁ, এই 4-এর কাছাকাছির পিএইচ নিয়ে আসার জন্য আমরা এক ধরনের বাফার সলিউশন ব্যবহার করি, যাদের পিএইচ আমাদের জানা। সবচেয়ে কমন এরকম বাফার সলিউশন যাদের পিএইচ আমাদের বেশ খানিকটা টেম্পারেচার রেঞ্জের মধ্যে জানা, সেইটাকে বলা হয় হচ্ছে পটাশিয়াম অ্যাসিড থ্যালেট, মানে থ্যালিক অ্যাসিডের বেসিক্যালি পটাশিয়াম সল্ট এবং করসপন্ডিং থ্যালিক অ্যাসিডের মিক্সচার, এটা বাফার হিসেবে কাজ করে। এই ধরনের একটা সলিউশনের যদি 0.05 মোলার একটা সলিউশন বানানো যায়, তার পিএইচটা আমরা জানি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে, যার পিএইচ এর ভ্যালু এক্স্যাক্টলি 4। যদি টেম্পারেচারটা বেড়ে এই 38 ডিগ্রির মতন যায়, তখন ওই 30 থেকে 38 এই রেঞ্জের মধ্যে পিএইচটা 4 থেকে 4.02 মতন ভ্যারি করে। তাহলে এইরকম কোনো একটা সলিউশনের পিএইচ কে দিয়ে আমরা আমাদের ওই এক্সপেরিমেন্টাল সেট আপটাকে ক্যালিব্রেট করে নেব। ওকে, এই ধরনের ক্যালিব্রেশনের প্রসেস, এটা ল্যাবরেটরিতে গেলে যখনই কাজ করতে যাবে তখনই এই ক্যালিব্রেশনের প্রসেসটা শিখিয়ে দেওয়া হয়। ওকে, আচ্ছা, এখন ঘটনা হলো যে তাহলে এইরকম ধরনের একটা গ্লাস ইলেকট্রোডকে আরেকটা সুইটেবল কোনো ইলেকট্রোডের সাথে কানেক্ট করে, যেমন এখানে আমরা করেছি ক্যালোমেল ইলেকট্রোডের সাথে কানেক্ট করে, তাহলে আমরা একটা সেল তৈরি করতে পারি এবং এই সেলটার সাহায্য নিয়ে আমরা যে কোনো একটা আননোন সলিউশন, আমাদের ওই আগের ছবিতে দেখানো বি বলে সলিউশনটা, তার পিএইচ আমরা মাপতে পারি। ঠিক আছে, তাহলে এই ধরনের যে কোনো সিচুয়েশনে তাহলে এরকম একটা সেল যদি আমরা গঠন করি, এরকম একটা সেল আমরা যদি গঠন করতে পারি, তাহলে এইরকম সেলের সাহায্যে পিএইচ মাপার একটা একটা নতুন রাস্তা পাওয়া যেতে পারে, যেখানে ইলেকট্রোড যেটাকে আমরা ব্যবহার করছি সেই ইলেকট্রোডটা এসেনশিয়ালি একটা গ্লাস ইলেকট্রোড। তাহলে এই গ্লাস ইলেকট্রোড টাইপ অফ ইলেকট্রোডের কতগুলো অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ? অন্যান্য ইলেকট্রোডগুলোর তুলনায় অ্যাডভান্টেজ কি? গ্লাস ইলেকট্রোডের সব থেকে বড় যে অ্যাডভান্টেজটা অন্য ইলেকট্রোডগুলো, ধরো যেগুলো যেমন আমরা পড়ে এসেছি, হাইড্রোজেন ইলেকট্রোড বলো বা কুইন হাইড্রোজেন ইলেকট্রোড বলো, আমরা দেখে এসেছি এই দুটো ইলেকট্রোডের ক্ষেত্রেই সামান্যতম ইম্পিউরিটির প্রেজেন্স থাকলে পিএইচটার খুব ড্রাস্টিক চেঞ্জ আসে, বা এই ধরনের ইলেকট্রোড ব্যবহার করে ইএমএফ মেজার করলে সেই ইএমএফ এর চেঞ্জটা খুব ড্রাস্টিক হয়। দেখা যায় যে গ্লাস ইলেকট্রোড এমন একটা ইলেকট্রোড যার পিএইচ, যার থেকে পাওয়া পিএইচ ভ্যালু মোটামুটি আনঅল্টার্ড থাকে। খুব সামান্য অ্যামাউন্টে কোনো যদি অক্সিডাইজিং এজেন্ট বা কোনো রিডিউসিং এজেন্ট বা কোনো অর্গ্যানিক কম্পাউন্ড এরা প্রেজেন্ট থাকে, তাদের নিয়ে কিন্তু খুব সমস্যা হয় না। গ্লাস ইলেকট্রোডের দ্বিতীয় যেটা বড় অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে দেখো গ্লাস ইলেকট্রোডের এন্টায়ার সেট আপটাকে নিয়ে আমি একটা ছবি, একটা এই এক্সপেরিমেন্টাল সেট আপ একটু আগেই দেখালাম। সেটা হচ্ছে এই যে গ্লাস ইলেকট্রোডের এন্টায়ার সেট আপটা কিন্তু খুব কম্প্যাক্ট। গ্লাস ইলেকট্রোড সেট আপ করতে গেলে আমার একটা খুব কম্প্যাক্ট জায়গার মধ্যে আমরা গ্লাস ইলেকট্রোডকে সেট আপ করতে পারি।
এইরকম কতগুলো অ্যাডভান্টেজ থাকার জন্যে আজকের দিনে অবধি আমরা গ্লাস ইলেকট্রোডকে খুব কমন একটা ইলেকট্রোড ফর পিএইচ মেজারমেন্ট হিসেবে আমরা এটাকে ব্যবহার করে থাকি। হুম। এবং খুব অল্প পরিমাণ টেস্ট সলিউশন থাকলেও গ্লাস ইলেকট্রোড কিন্তু খুব সাকসেসফুলি পিএইচ মেজার করে দেয়। কিন্তু গ্লাস ইলেকট্রোডের একটা লিমিটেশনও আছে। গ্লাস ইলেকট্রোডের মেইন লিমিটেশনটা, মেইন যেটা ডিমেরিট, সেটা কিন্তু সূত্রপাত হয় ওই গ্লাস ইলেকট্রোডের ওই গ্লাসের ওই মেমব্রেনটার থেকেই। কেন? লক্ষ্য করে দেখো, একটু আগেই বললাম ওই মেমব্রেনটা খুব সফট একটা গ্লাস দিয়ে তৈরি, যে গ্লাসটার কম্পোজিশনের কথাও বললাম, যাকে আমরা কর্নিং 015 গ্লাস বলি। এই গ্লাসটার সব থেকে বড় সমস্যা হচ্ছে এই গ্লাসটা এমন একটা গ্লাস যাকে যদি কোনো একটা খুব স্ট্রংলি অ্যালকালাইন সলিউশনে রাখা যায়, এই গ্লাসটার ইমিডিয়েট কোরোশন শুরু হয়। গ্লাসটাকে স্ট্রংলি অ্যালকালাইন সলিউশনের হাইড্রক্সিল আয়নগুলো খেতে শুরু করে। বেসিক্যালি হাইড্রক্সিল আয়নগুলো এই সিলিকার সাথে রিয়াক্ট করতে শুরু করে। এবং আরেকটা ঘটনা ঘটে, সেটা খুব মারাত্মক। সেটা হচ্ছে যে, যেহেতু কর্নিং গ্লাসের কম্পোজিশনটার দিকে তাকাও, কর্নিং গ্লাসের কম্পোজিশনটা এমন যে সেখানে সোডিয়াম অক্সাইড আছে। এই সোডিয়াম অক্সাইড ইন প্রেজেন্স অফ এক্সেস অ্যালকালি, যেটা হয় অনেক ক্ষেত্রেই দেখা যায়, এটা সোডিয়াম পারঅক্সাইডে অক্সিডাইজ করতে শুরু করে। এই ধরনের রিয়াকশনের ফলে খুব স্ট্রংলি অ্যালকালাইন মিডিয়ামে গ্লাস ইলেকট্রোডকে আমরা ব্যবহার করতে পারি না। যে কারণে যখনই আমরা কখনো গ্লাস ইলেকট্রোড নিয়ে কাজ করি, একটু আগেই বললাম যে ল্যাবরেটরিতে আমরা সবসময় এই ধরনের ইলেকট্রোডকে নিয়ে কিন্তু কাজ করি। এই ধরনের ইলেকট্রোড আমরা যেখানেই ব্যবহার করি না কেন, এই ইলেকট্রোডগুলোর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে এই ইলেকট্রোডগুলো থেকে সাকসেসফুল রেজাল্ট পেতে গেলে সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হয় যে এমন পিএইচ রেঞ্জের মধ্যে ইলেকট্রোডটাকে আমরা ব্যবহার করব, কোনো রকমভাবে যেন সেই পিএইচটা ছাড়িয়ে, পিএইচের ভ্যালু যেন ছাড়িয়ে 10-এর ওপরে না ওঠে। 10-এর ওপরে ওঠা মানেই পিএইচ ইকুয়াল টু 10, মানে এতটা অ্যালকালাইন হয়ে যায় তখন, যে তখন ওই এক্সেস অ্যালকালি প্রেজেন্ট ইন দ্য মিডিয়াম টেন্ড টু ডিস্ট্রয় অর টেন্ড টু ড্যামেজ দ্য গ্লাস ইলেকট্রোড। গ্লাস ইলেকট্রোডটা ড্যামেজ হয়ে গেলে পরবর্তীকালে কিন্তু ওই গ্লাস ইলেকট্রোডটাকে আর ব্যবহারের অযোগ্য হয়ে যায়। সেই কারণে আমরা এই গ্লাস ইলেকট্রোডের ব্যবহার সংক্রান্ত বিষয়ে একটুখানি মানে সচেতন থাকি। আমরা চেষ্টা করি যে গ্লাস ইলেকট্রোড ব্যবহার করার সময় যেন পিএইচটা টিপিক্যালি 1 থেকে 9-এর মধ্যে থাকে। ইদানিংকালে মানে রিসেন্টলি, মানে ধরো আমি বলছি, ধরো বিগত 20-22 বছর কি 30 বছরে এমন কিছু গ্লাস ইলেকট্রোড তৈরি হয়েছে যেগুলো ইদানিং আমরা সচরাচর পাই আমাদের ল্যাবরেটরিগুলোতে, আমরা যেগুলো কিনতে পারি, একটু দাম হয়তো বেশি হয়, কিন্তু সেই গ্লাস ইলেকট্রোডগুলোর ক্ষেত্রে এই কর্নিং 015 গ্লাসের জায়গায় আরেকটু মডিফাইড একটা গ্লাস মেমব্রেন ব্যবহার করা হয়, যেটা নাকি পিএইচ এর ব্যাপারে এতটা সেন্সিটিভ না। মানে 10-এর ওপর ওঠা যাবে না এরকম নয়। আজকালকার দিনের গ্লাস ইলেকট্রোডগুলোর ক্ষেত্রে আমরা মোটামুটি পিএইচটাকে 12 অব্দি নিয়ে যেতে পারি। হ্যাঁ, কিন্তু 12-র ওপরে পিএইচ নিয়ে যাওয়া কিন্তু খুবই রিস্কি। কারণ দেখা যাবে যে 12-র ওপরে পিএইচ তুলে দিলে মিডিয়ামটা এত বেশি অ্যালকালাইন হয়ে যায় যে সেই রকম মিডিয়ামের ক্ষেত্রে আমরা পরবর্তীকালে, যদি সেই রকম মিডিয়ামের মধ্যে আমাদের গ্লাস ইলেকট্রোড থাকে, তাহলে পরবর্তীকালে ওই গ্লাস ইলেকট্রোডটাকে আমরা আর দ্বিতীয়বার কোনো এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করতে পারবো না। ওকে, আমি গ্লাস ইলেকট্রোডের তোমাদেরকে একটু আগে যে ছবিটা দেখালাম, সেই ছবিটা হচ্ছে একটা টিপিক্যাল একটা গ্লাস ইলেকট্রোডের বা একটা যার চেহারা। আজকের দিনের গ্লাস ইলেকট্রোডগুলো কিন্তু অতটা বড়ও না, আরও কম্প্যাক্ট হয়ে গেছে। আজকের দিনের গ্লাস ইলেকট্রোডগুলো টিপিক্যালি এতটাই কম্প্যাক্ট হয়ে গেছে যে এদেরকে সত্যি কথা বলতে গেলে একটু মানে সচেতনভাবে পকেটে করে নিয়ে ঘোরা যায়। হ্যাঁ, আমি মানে কলেজ খুললেই তোমাদেরকে গ্লাস ইলেকট্রোড দেখাতে পারবো। একটা এত সুন্দর ছোট্ট স্ট্রাকচার হয়ে গেছে যে একদম পেনের মতন করে পকেটে রাখতে পারবে, এরকম একটা জিনিস। আজকালকার দিনের যে গ্লাস ইলেকট্রোডগুলো পাওয়া যায় তার টিপিক্যাল চেহারা হচ্ছে এরকম। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সেই সফট গ্লাসের তৈরি ওই মেমব্রেনটা। হ্যাঁ, এর ভেতর দিয়ে একটা আমার যেটা পাস করানো আছে, সেইটা হচ্ছে আমার সেই ইন্টারনাল ইলেকট্রোডটা, যেটা জেনারেলি আমার ওই সিলভার ক্লোরাইড ইলেকট্রোডটা। কোনো কোনো ক্ষেত্রে এই জায়গাতেও ক্যালোমাইল ইলেকট্রোড ব্যবহার করা হয়। হুম। তো এই জিনিসটা, এই স্ট্রাকচারটা আমি এখানে তৈরি করে রেখেছি, এর ডিটেলটাও আমি এখানে বলে রেখেছি।
এটা আমরা এই মুহূর্তে দেখছি না, এটা যখন আমরা ল্যাবরেটরিতে যাব আমরা তখন এই স্ট্রাকচারটা নিয়ে ভাববো এবং এর বিভিন্ন কম্পোনেন্ট এই 1 থেকে 8 নাম্বার করে এগুলো কি মিন করে চোখের সামনে দেখলে এই জিনিসটা ভালো করে বুঝতে পারবে। এটা এখানে থাক, এটা পরবর্তীতে আমরা এটাকে নিয়ে আলোচনা করব। গ্লাস ইলেকট্রোডের ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্ট্যান্ট, কেন এই জায়গার এই গ্লাসটা এতটা জরুরি, তার কিন্তু তার সাথে অ্যাসোসিয়েটেড কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কেমিস্ট্রি আছে। কেমিস্ট্রিটা এরকম, কেমিস্ট্রিটা হচ্ছে এই যে এই ধরনের গ্লাস ইলেকট্রোড তৈরি করতে গেলে কি লাগে আমি একটু আগেই বললাম, যেটাকে আমরা সাধারণভাবে কর্নিং 015 গ্লাস বলি, যেখানে 72% সিলিকা, 22% সোডিয়াম অক্সাইড এবং 6% ক্যালসিয়াম অক্সাইড থাকে। এই তিনটে জিনিস মিলে যে স্ট্রাকচারটা তৈরি করে সেই স্ট্রাকচারটা রাফলি এরকম এরকম একটা নেটওয়ার্কের মতন স্ট্রাকচার তৈরি হয়, যেখানে এই কালো ডটের অ্যাটমগুলো হচ্ছে সিলিকন, এই অ্যাটমগুলো যেগুলো মানে গোল কিন্তু ভেতরটা সাদা করা, সেগুলো হচ্ছে অক্সিজেন, এবং এই একটু নীলচে মতন এই অ্যাটমগুলো এইগুলো বা এইগুলো এইগুলো হচ্ছে এসেনশিয়ালি ক্যাটায়নগুলো। এই ক্যাটায়নের মধ্যে নানান রকম আছে, সোডিয়ামও আছে, ক্যালসিয়ামও আছে, আবার এই ক্যাটায়নের মধ্যে প্রোটনও ইনক্লুডেড। এই ধরনের একটা মেটেরিয়াল দিয়ে তৈরি মেমব্রেনের সবচেয়ে বড় প্রপার্টি হচ্ছে যে এরা সবসময় ক্যাটায়নগুলোকে বাইন্ড করতে চেষ্টা করে। এখানে এত হাই অ্যামাউন্ট অফ অক্সিজেন প্রেজেন্ট আছে যে অক্সিজেনের অ্যাডিশনাল যে চার্জড অ্যাটমসফিয়ারটা ওর লোন পেয়ারগুলো থাকার জন্য প্রতিটা অক্সিজেন অ্যাটমের ওপরে এত নেগেটিভ চার্জ আছে যে এরা সিলেক্টিভলি ক্যাটায়ন খুঁজে বেড়ায় এবং ক্যাটায়নগুলোকে খপ খপ করে ধরার চেষ্টা করে। যে কারণে এই ধরনের কোনো মেটেরিয়াল দিয়ে তৈরি একটা মেমব্রেন এদেরকে আমরা আয়ন সিলেক্টিভ বলি। কেন? এরা সিলেক্টিভলি ক্যাটায়নগুলোকে পাকড়াও করার চেষ্টা করে। এইরকম ধরনের একটা আয়ন সিলেক্টিভ মেমব্রেন। পরবর্তীতে যখন তোমরা সলিড স্টেট পড়বে তখন আমি এই ধরনের আয়ন সিলেক্টিভ মেমব্রেনের কথা আবার বলবো, যেখানে আমি সিলিকা স্ট্রাকচারের কথা বলবো। সিলিকা স্ট্রাকচারটা ডিটেলসে পরিষ্কার হলে এই ধরনের আয়ন সিলেক্টিভ মেমব্রেনের ইন্টারনাল স্ট্রাকচার সম্বন্ধে একটা আইডিয়া করা যায়। ঠিক আছে? তাহলে এইরকম ধরনের একটা ইলেকট্রোড হচ্ছে গ্লাস ইলেকট্রোড। আমরা এবার যেটা চাইবো সেটা হচ্ছে এইরকম একটা গ্লাস ইলেকট্রোডকে সত্যি সত্যি ব্যবহার করে ইন এ ল্যাবরেটরি পিএইচ আমরা কিভাবে বার করি সেইটা আমরা বার করতে চাই। শুধুই কি পিএইচ পাই, নাকি পিএইচ এর সাথে আরো কিছু ইনফরমেশন আমরা সেখান থেকে পেতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেটা করার জন্য আমি একদম স্পেসিফিক একটা উদাহরণ ধরে নেব, সেই উদাহরণটা ধরে নিয়ে আমরা পুরো প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাব। এবং এটা করার সময় আমি তোমাদেরকে আমাদেরই ছাত্ররা, পুরনো ছাত্ররা, তোমাদের সিনিয়রদের করা কিছু এক্সপেরিমেন্টের ডেটা এবং সেই ডেটা সংক্রান্ত অ্যানালিসিস কি করে করতে হয় এরকম ধরনের একটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, এরকম ধরনের একটা প্রসেসের ক্ষেত্রে সেটাও আলোচনা করে দিচ্ছি। সেটা করা থাকলে যেটা সুবিধা হবে, পুরো পদ্ধতিটা কিভাবে পারফর্ম করা হয় এটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তাহলে আমরা একটা বেসিক্যালি যেটা করতে চাইছি, একটা পিএইচ মেট্রিক এস্টিমেশন করতে চাই, সোজা কথায় পিএইচ বার করতে চাই। তাহলে দেখো, পিএইচ বার করা যেভাবে আমরা আলোচনাটা করছি তাতে পিএইচ বার করা আর ইএমএফ বার করা একই ব্যাপার। ইএমএফটা যদি মেপে ফেলতে পারি এরকম একটা সেট আপ থেকে, তাহলে সেই ইএমএফটাকে একটা সঠিক ইকুয়েশনে বসিয়ে দিলেই পিএইচ বেরিয়ে আসবে। ঠিক আছে? এই পদ্ধতিটাকে অবলম্বন করে মনে করো আমরা একটা সেল তৈরি করলাম, যে সেলে আমাদের একটা টেস্ট সলিউশন আছে, হ্যাঁ, এবং সেই টেস্ট সলিউশনটাকে নিয়ে আমরা একটা সেল তৈরি করলাম। তাহলে এইরকম হচ্ছে আমাদের সেলটা হলো। ওকে, এবার এই গ্লাস ইলেকট্রোডটা ডিপ করা আছে আমার টেস্ট সলিউশনের মধ্যে। তাহলে দেখো আমাদের কাছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গ্লাস ইলেকট্রোডটা ইজ অন দ্য রাইট হ্যান্ড সাইড। মানে গ্লাস ইলেকট্রোডটা ইজ এসেনশিয়ালি অ্যাক্টিং অ্যাজ দ্য ক্যাথোড, যেখানে রিডাকশন হচ্ছে। whereas this calomel electrode, which is a saturated calomel electrode, স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোড সম্বন্ধে আমরা কিন্তু ডিটেইলসে পড়েছি, যেটা নাকি একটা স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোড। এই স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোডটা ইজ অন দ্য লেফট হ্যান্ড সাইড, তার মানে ইট অ্যাক্টস অ্যাজ দ্য অ্যানোড, এখানে অক্সিডেশন হচ্ছে। ঠিক আছে? তাহলে গ্লাস ইলেকট্রোডে রিডাকশন, স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোডে অক্সিডেশন। তাহলে আমরা ধরে নেওয়া যাক যে এরকম একটা এক্সপেরিমেন্টাল সেট আপ, এরকম একটা সেল আমরা তৈরি করেছি।
এই সেলটার ক্ষেত্রে যে ক্যালোমেলটা ব্যবহার করছি সেটা স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোড। স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোডের পিএইচ আমাদের আমাদের কি বলে ইএমএফ এর এক্সপ্রেশন আমাদের জানা আছে। স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোডের সাথে অ্যাসোসিয়েটেড টেম্পারেচার কারেকশন কি করে করা হয় সেটাও আমাদের জানা আছে। তাহলে কোন এক্সপেরিমেন্টাল টেম্পারেচারে কাজ করছি সেটা একবার আমরা থার্মোমিটার দেখে যদি বার করে নিই, তাহলে আমরা স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোড সম্বন্ধে সমস্ত ইনফরমেশন বার করে নিতে পারবো। ফাইন। আর কি, এইরকম একটা সেট আপ, যেহেতু গ্লাস ইলেকট্রোডটা ডিপ করা আছে আমার একটা টেস্ট সলিউশনে যেটাতে নাকি প্রচুর পরিমাণে প্রোটন আছে, তার রেসপেক্টে রিভার্সেবল, তাহলে এরকম একটা সেট আপকে ব্যবহার করে আমরা পিএইচ মাপতে চাইবো এবং আমরা একবার ক্যালিব্রেট করে নেব, আমরা একবার চেক করে নেব যে হ্যাঁ সত্যি সত্যি এই আমাদের এক্সপেরিমেন্টাল সেট আপটা ক্যালিব্রেটেড আছে কিনা। এবং যেহেতু এখন দেখো গ্লাস ইলেকট্রোডটা আমাদের তোমার ক্যাথোড সাইডে আছে, সেখানে যেহেতু রিডাকশন হচ্ছে, তাহলে গ্লাস ইলেকট্রোডের ইএমএফ এর এক্সপ্রেশনটাকে আমরা এইভাবে লিখব। ঠিক আছে, এবার তাহলে ধরো সমস্ত সেট আপ তৈরি হলো, ক্যালিব্রেশন হলো, পিএইচ 4 দিয়ে, পিএইচ 7 দিয়ে, পিএইচ 9.2 দিয়ে, যত খুশি পিএইচ দিয়ে চেক করার আমরা এই সেট আপটাকে আমরা চেক করে নিলাম। চেক করে নেওয়ার পর আমরা এবার অ্যাকচুয়াল মেজারমেন্টে যাচ্ছি। তাহলে যেই মুহূর্তে আমি এই গোটা সেলটার ইএমএফটার কথা বলবো, তাহলে দিস ই সেল, দ্য ইএমএফ অফ দিস সেল will be essentially the EMF of the glass electrode এবং the EMF of the saturated calomel electrode। তাহলে গ্লাস ইলেকট্রোডের ইএমএফ এর এক্সপ্রেশন বসালাম, স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোডের এক্সপ্রেশন আর বসালাম না, পরে বলছি কি করব। ঠিক আছে, যদি 25°C কাজ করি, তাহলে ওই সামনের তোমার যেটা 2.303 RT/F তার ভ্যালুটাকে আমি 0.059 বসিয়ে দিয়েছি, ধরে নিচ্ছি 25°C কাজ করছে। এবার যে এটা করবোই তার কোনো মানে নেই। যদি কেউ কোনো টেম্পারেচার যেটা 25°C না হয় অন্য কোনো টেম্পারেচার হয়, তাহলে সে এই এক্সপ্রেশনটাকে আর একটু জেনারেলাইজ করে লিখবে। সে ইএমএফ অফ দ্য সেলের এই এক্সপ্রেশন লিখবে, যেখানে টেম্পারেচার টার্মটা সে রাখবে। এবং সাথে এটা মাথায় রাখবে, এটা আমরা মনে রাখবো যে এই যে স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোডের যে ইএমএফ এর এক্সপ্রেশনটা আছে, সেই ইএমএফ এর এক্সপ্রেশনে স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোডের ইএমএফটা 25° ছাড়া অন্য যে কোনো টেম্পারেচারে কি হবে সেটা বার করে নিতে হবে। কোথা থেকে বার করবো? স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোডের টেম্পারেচার কারেকশনের ইকুয়েশন আমি অনেক দিন আগে যখন তোমাদের প্রথম ক্যালোমেল ইলেকট্রোড পড়িয়েছিলাম তখনই দিয়ে রেখেছি। তার মানে এটা হচ্ছে স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোডের করসপন্ডিং টেম্পারেচার কারেকশনের এক্সপ্রেশন। তাহলে এই সমস্ত করে টোরে আমরা যদি আমাদের এক্সপেরিমেন্টাল টেম্পারেচার T°C হয়, তাহলে T°C স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোডের ইএমএফ এর মান কি হবে সেটা বার করে নিয়ে এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, বসিয়ে দিয়ে আমরা ইএমএফ মাপবো। এবার ধরে নেওয়া যাক যে যে সলিউশনটার পিএইচ আমরা মাপতে চাইছি সেই সলিউশনটা একটা উইক মোনোবেসিক অ্যাসিড, লাইক অ্যাসিটিক অ্যাসিড। উইক কিন্তু, হ্যাঁ, উইক মোনোবেসিক অ্যাসিড মানে হলো যে কমপ্লিটলি ডিসোসিয়েট করে না ইন দ্য মিডিয়াম, অ্যাসিটিক অ্যাসিডের মতো। তাহলে সেই উইক মোনোবেসিক অ্যাসিডটার ডিসোসিয়েশনের চেহারাটা এরকম হবে। তাহলে এই ডিসোসিয়েশনটার সাথে অ্যাসোসিয়েটেড যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যাকে আমরা আয়োনাইজেশন কনস্ট্যান্ট বলি, তাহলে সেই আয়োনাইজেশন কনস্ট্যান্টটাকে যদি আমি কে দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে থার্মোডিনামিক ভ্যালু অফ দিস আয়োনাইজেশন কনস্ট্যান্ট উইল বি নাথিং বাট দ্য অ্যাক্টিভিটি অফ দ্য প্রোটন টাইমস দ্য অ্যাক্টিভিটি অফ দ্য অ্যানায়ন ডিভাইডেড বাই দ্য অ্যাক্টিভিটি অফ দ্য আনডিসোসিয়েটেড অ্যাসিড। ওকে, যদি খুব ডাইলিউট এরকম অ্যাসিডের সলিউশন নিয়ে কাজ করি, তাহলে এই অ্যাক্টিভিটি টার্মগুলোকে আমরা করসপন্ডিং কনসেন্ট্রেশন টাইমস অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট করে লিখতে পারি। কনসেন্ট্রেশন টাইমস অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। সলিউশনগুলো যদি সত্যিই খুব ডাইলুট হয়, তাহলে এই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করবে টুয়ার্ডস ইউনিটি, একের দিকে যাবে। তাহলে এরকম একটা সিচুয়েশনে আমরা কি দেখতে পাবো? তাহলে এরকম একটা সিচুয়েশনে যে জিনিসটা আমরা সিম্পলি দেখতে পাবো সেটা হচ্ছে যে আমাদের এই যে করসপন্ডিং থার্মোডিনামিক রিলেশনটা ছিল ফর দ্য আয়োনাইজেশন কনস্ট্যান্ট কে, সেই রিলেশনশিপটা এই অ্যাক্টিভিটিগুলো রিপ্লেস করে আমরা করসপন্ডিং কনসেন্ট্রেশন টার্ম দিয়ে তাকে লিখতে পারি। ওকে, এইবার ভাবো মনে মনে যে যখন আমি এই কাজটা করছি, আমি এই কাজটা কি করে করব, পিএইচটাকে মাপবো আমি কি করে? এটাকে মাপার একটা সিম্পল রাস্তা আছে। কিরকম? দেখো, আমি তো একটা উইক অ্যাসিডের ক্ষেত্রে মাপছি, তাহলে আমি চাইবো যে এই সলিউশনটার মধ্যে আমার কাছে যদি কোনো একটা স্ট্রং বেস থাকে, সেই স্ট্রং বেসটা আমি অ্যাড করবো। বেসিক্যালি আমি একটা টাইট্রেশনের মতন করবো। কেন? কারণ
আমি যেটা করব সেটা হচ্ছে যে দেখো, এই অ্যাসিডটার সাথে অ্যাসোসিয়েটেড প্রোটনগুলো আমাকে বার করতে হবে। তাহলে আমি একটা স্ট্রং বেস নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। সেই সোডিয়াম হাইড্রোক্সাইডটা নিয়ে আমি একটা বুলেটে সেই সোডিয়াম হাইড্রোক্সাইডকে ভরলাম। ভরে আমি করলাম কি, আমি ড্রপ বাই ড্রপ সেই সোডিয়াম হাইড্রোক্সাইডকে অ্যাড করলাম ইনটু দিস সলিউশন। তাহলে যদি আমি এই সলিউশনে সোডিয়াম হাইড্রোক্সাইডকে অ্যাড করি, ধরো সেই সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন হচ্ছে বি মোলস পার লিটার। আমি একটা অক্সালিক অ্যাসিড দিয়ে স্ট্যান্ডার্ডাইজ করে সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন বার করে নিয়েছি। তাহলে কি হবে? তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে আমার ওই অ্যাসিডটা সেটা রিয়াক্ট করবে উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড টু গিভ ওয়াটার অ্যান্ড দ্য করসপন্ডিং সল্ট। ফাইন। তাহলে এরকম যদি একটা সিচুয়েশন হয়, তাহলে আমার কাছে মিডিয়ামে যেটা থাকলো পরে সেটা কি? তাহলে একটা মিডিয়ামে আছে আমার একটা উইক অ্যাসিড, এবং সেই উইক অ্যাসিডটার সাথে করসপন্ডিং সোডিয়াম সল্টটা। মনে মনে ভাবো এই অ্যাসিডটা যেন অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এই সল্টটা কে না সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট কিন্তু একটা স্ট্রং ইলেকট্রোলাইট। সোডিয়াম অ্যাসিটেট কিন্তু ওই মিডিয়ামে কমপ্লিটলি ডিসোসিয়েট করে থাকে। তাহলে এই যে একটা উইক অ্যাসিড এবং তার সোডিয়াম সল্ট, এরা দুজনে একটা মিডিয়ামে যদি প্রেজেন্ট থাকে, তাহলে দিস কনস্টিটিউটস এ বাফার সলিউশন। কারণ আমার করসপন্ডিং সল্টটা টোটালি ডিসোসিয়েটেড। এইবার এই ধরনের একটা সলিউশনে যদি আমি বাইরে থেকে একটু অ্যাসিড অ্যাড করি, তাহলে কি হবে? যেই মুহূর্তে আমি অ্যাসিড অ্যাড করব, ইমিডিয়েটলি এর ব্যাক রিয়াকশনটা ঘটবে। ন্যাচারালি খানিকটা সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে ওই অ্যাডেড অ্যাসিডটাকে সে খাবে। তার মানে এই ধরনের সলিউশনগুলো তোমার কি প্রহিবিট করবে? এই ধরনের সলিউশনগুলো তার মানে পিএইচ এর চেঞ্জটাকে প্রহিবিট করে। তাহলে এদেরকে আমরা এক কথায় বলতে পারি একটা বাফার সলিউশন। এইরকম ধরনের বাফার সলিউশনের সাথে অ্যাসোসিয়েটেড পিএইচ বার করার যেটা সবচেয়ে কমন ইকুয়েশন, তাকে আমরা হেন্ডারসন ইকুয়েশন বলি। সেই হেন্ডারসন ইকুয়েশনের চেহারা তোমরা জানো। তাহলে ইফ দিস ইজ দ্য হেন্ডারসন ইকুয়েশন, তাহলে এবার এই হেন্ডারসন ইকুয়েশনে আমি এমন একটা জিনিস আছে যেখানে লেফট হ্যান্ড সাইডে পিএইচ আছে, রাইট হ্যান্ড সাইডে কে আছে না, ওই যে আয়োনাইজেশন কনস্ট্যান্ট ছিল কে এ, সেই আয়োনাইজেশন কনস্ট্যান্টের নেগেটিভ লগারিদমটা আছে। তার মানে দিস ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ দ্য আয়োনাইজেশন কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে এইরকম একটা সিস্টেমের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, যখন আমি এইরকম ড্রপ ড্রপ করে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি টু মাই টেস্ট সলিউশন উইচ ইজ এসেন্সিয়ালি অ্যান অ্যাসিড। কীরকম অ্যাসিড? একটা উইক, একটা মোনোবেসিক অ্যাসিড। তাহলে একটা সময় আসবে যখন এন্টায়ার অ্যাসিডটা উইল বি কনজিউমড। তাহলে ঠিক যে মুহূর্তে, ঠিক যে মোমেন্টে টোটাল অ্যাসিডটা নিউট্রালাইজড হয়ে গেল, তাহলে ঠিক সেই মোমেন্টে এই সল্টের কনসেন্ট্রেশন এবং অ্যাসিডের কনসেন্ট্রেশন সমান। তাহলে অ্যাট দ্য নিউট্রালাইজেশন পয়েন্ট আমি কি দেখব? অ্যাট দ্য নিউট্রালাইজেশন পয়েন্ট দিস পিএইচ অ্যান্ড পিকেএ উইল বি দ্য সেম। তাহলে এইরকম একটা সিচুয়েশন থেকে আমরা, এইরকম জায়গার থেকে আমরা ইচ্ছে করলে পিকে এর ভ্যালুটাকে বার করতে পারি। কি করে বার করতে পারি সেটা আমি তোমাদেরকে গ্রাফিক্যালি ডিটেইলসে দেখাচ্ছি। মনে করো তার মানে সিচুয়েশনটা এরকম, ধরা যাক আমার কাছে তার মানে কি আছে, একটা টেস্ট সলিউশন আছে। টেস্ট সলিউশনটা কিসের? একটা অ্যাসিটিক অ্যাসিডের টেস্ট সলিউশন। ধরা যাক সেই অ্যাসিটিক অ্যাসিডের টেস্ট সলিউশনটা আমি নিয়েছি একটা বিকারে। কতটা নিয়েছি? আমি একটা পিপেটে করে মেপে নিয়েছি। ধরো 10 ml আমি অ্যাসিটিক অ্যাসিডের সলিউশন নিয়েছি। ঠিক আছে? এইবার আমাকে কেউ বলেছে যে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুটো কাজ করতে হবে। প্রথম, এই অ্যাসিটিক অ্যাসিডের সলিউশনে অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটি বার করতে হবে, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে এই অ্যাসিটিক অ্যাসিড সলিউশনে যে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করছি তার কে এ মানে আয়োনাইজেশন কনস্ট্যান্টের মানটা তোমাকে বলে দিতে হবে বার করে। ঠিক আছে? তুমি অর্ডিনারি অ্যাসিড বেস টাইট্রেশন ইন্ডিকেটর ব্যবহার করে করতে পারবে না। কি করতে পারবো তাহলে? আমি একটা পোটেনশিওমেট্রিক সেট আপ ব্যবহার করতে পারবো এই কাজটি করবার জন্য। ঠিক আছে? এবার আমি এই কাজটি করতে শুরু করলাম। কিভাবে করব? প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে একটা পরিষ্কার বুলেট নেব। সেই বুলেটে আমি প্রথমেই একটা সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ভরে ফেলবো। কেমন সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন? এমন একটা সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন যার স্ট্রেংথ আমার জানা। এখন প্রশ্ন হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড তো একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, তার স্ট্রেংথ আমি কি করে জানবো? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মতন কোনো সলিউশনের স্ট্রেংথ যদি আমাকে জানতে হয়, তাহলে অবভিয়াসলি সেটাকে আমাকে আগে টাইট্রেশন করে নিতে হবে।
কার রেসপেক্টে টাইট্রেশন করব? নিশ্চয়ই কোনো একটা প্রাইমারি স্ট্যান্ডার্ডের রেসপেক্টে টাইট্রেশন করব, যেটা নাকি একটা অ্যাসিড। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড অথচ অ্যাসিড, এরকম কে আছে? আমাদের সবচেয়ে জানা কমন হচ্ছে অক্সালিক অ্যাসিড। তাহলে একটা অক্সালিক অ্যাসিড দিয়ে আগে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে স্ট্যান্ডার্ডাইজ করে তার এক্স্যাক্ট স্ট্রেংথ বার করে নিয়েছি। তাহলে আমার কাছে একটা স্ট্যান্ডার্ডাইজড সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন আছে। ঠিক আছে, আমি করলাম কি, প্রথমেই আমি যেটা করলাম সেটা হচ্ছে একটা বুলেটে এই সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন খানিকটা ভরলাম। হলো? বেশ। এইবার আমার টেস্ট সলিউশন আছে। টেস্ট সলিউশন কে? না, যে সলিউশনটার পিএইচ, মানে একটা উইক অ্যাসিডের সলিউশন। কিরকম অ্যাসিড? উইক মোনোবেসিক অ্যাসিড। মোনোবেসিক মানে একটাই রিপ্লেসেবল হাইড্রোজেন। তাহলে একটা উইক মোনোবেসিক অ্যাসিডের সলিউশন। তাহলে এইরকম একটা টেস্ট সলিউশন আমার আছে। সেই টেস্ট সলিউশনটার একটা ডেফিনিট অ্যামাউন্ট আমি পিপেট দিয়ে মেপে একটা বিকারের মধ্যে নিলাম। ধরা যাক আমি 10 ml এর পিপেট দিয়ে সেটাকে মেপেছি। ওকে, তাহলে 10 ml এর পিপেট দিয়ে মেপে আমি একটা 100 ml এর বিকারে সেই সলিউশনটা, বা একটা 50 ml এর বিকারে সেই সলিউশনটা নিয়েছি। হলো? নিয়ে আমি এবার করলাম কি, এই বিকারের মধ্যে আমি আমার গ্লাস ইলেকট্রোডটাকে ডুবিয়ে দিলাম। তাহলে গ্লাস ইলেকট্রোডটা কার পার্ট? মনে করে দেখো, সেই একটা আমার বড় এক্সপেরিমেন্টাল সেটআপের পার্ট, একটা সেলের পার্ট। তাহলে গ্লাস ইলেকট্রোডটা ডুবলেই সাথে সাথে, যেহেতু অ্যাসিড সলিউশনে ও ডুবেছে, অ্যাসিড সলিউশনের ডোবা মানেই গ্লাস ইলেকট্রোড যেহেতু রিভার্সিবল উইথ রেসপেক্ট টু প্রোটন, তার মানে ও একটা ইএমএফ এর ভ্যালু দেবে। আজকালকার দিনের পিএইচ মিটারগুলো ডিরেক্টলি পিএইচ এর ভ্যালু দিয়ে দেয়। ও আমাকে একটা পিএইচ এর ভ্যালু দিল। তাহলে আমি ইনিশিয়াল পিএইচ আমার টেস্ট সলিউশনের কত ছিল সেটা পেয়ে গেলাম। ঠিক আছে, আমি পিএইচ পেয়ে গেলে তো কনসেন্ট্রেশন পেয়েই যাবো, ওটা নিয়ে আমার চিন্তা নেই। আমার চিন্তা অন্য জায়গায়। আমার চিন্তা হচ্ছে যে আমি পিএইচ তো পেলাম, কিন্তু এই পিএইচটার, এটা আমি কে এ মানে আয়োনাইজেশন কনস্ট্যান্টে আমি কিভাবে যাব? এই আয়োনাইজেশন কনস্ট্যান্টে যেতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, লক্ষ্য করে দেখো কি করতে হবে। না, আমাকে এই পিএইচ এর এই পুরো পুরো রাস্তাটা আমাকে দেখতে হবে। কেন? দেখো, যে অ্যাসিডটা আমি নিয়েছি, এই যে পিএইচ ভ্যালুটা পেলাম, এই পিএইচটাই কি এর কনসেন্ট্রেশন বার করতে আমাকে কোনো রকম সাহায্য করতে পারবে? পারবে না। কেন পারবে না? দেখো, শুরুতেই বলেছি যে আমার টেস্ট সলিউশনটা হচ্ছে একটা উইক মোনোবেসিক অ্যাসিড। উইক অ্যাসিডগুলো তো ইনকমপ্লিটলি ডিসোসিয়েটেড। তাহলে যেহেতু উইক অ্যাসিডের ইনকমপ্লিট ডিসোসিয়েশন হয়ে সে মিডিয়ামে আছে, পিএইচ তো আমাকে ততটুকুতেই কন্ট্রিবিউট করবে যতটুকু প্রোটন সে তৈরি করেছে, বাকিটা তো আয়োনাইজই করেনি। তাহলে আমি কি করে জানবো যে আমি ওই পিএইচ থেকে যদি প্রোটন কনসেন্ট্রেশন বার করি সেটাই আমার অ্যাকচুয়াল কনসেন্ট্রেশন অ্যাসিটিক অ্যাসিডের? সেটা তো হতে পারে না। কারণ প্রচুর পরিমাণে অ্যাসিটিক অ্যাসিড তো আনডিসোসিয়েটেড অবস্থায় রয়ে গেছে মিডিয়ামে। তাহলে আমাকে গোটা আনডিসোসিয়েটেড অ্যাসিডটাকে ডিসোসিয়েট করানোর ব্যবস্থা করতে হবে। তাহলে এই গোটা অ্যাসিডটাকে ডিসোসিয়েট করাবো কি করে? টেনে টেনে অ্যাসিড থেকে প্রোটনগুলোকে বার করতে হবে। তাহলে টেনে টেনে অ্যাসিড থেকে প্রোটনগুলোকে কে বার করবে? নিশ্চয়ই একটা অ্যালকালি বার করবে। তাহলে আমি ওই যে বুলেটের মধ্যে যে অ্যালকালিটা ভরে নিয়েছি, সেই অ্যালকালিটা আমাকে বেসিক্যালি ওই সাহায্যটা করবে। এইবার আমি করলাম কি, তাহলে কোনো অ্যালকালি অ্যাড না করে প্রথমে একবার পিএইচ এর রিডিংটা আমি নিলাম। নিয়ে আমি এবার করলাম কি, 2 ড্রপ অ্যালকালি অ্যাড করলাম ভালো করে। কার মধ্যে? আমার ওই টেস্ট সলিউশনের মধ্যে 2 ড্রপ অ্যালকালি দিলাম, দিয়ে সলিউশনটাকে ভালো করে নাড়িয়ে হোমোজিনাইজ করলাম। তাহলে কি হলো, ওই অ্যালকালিটা আমার ওই টেস্ট সলিউশন, মানে যেটা নাকি অ্যাসিড, তার সাথে রিয়াক্ট করলো। রিয়াক্ট করে খানিকটা আবার অ্যাসিড আয়োনাইজ করে আসলো। আমি আবার নতুন করে পিএইচটা মাপলাম। তাহলে এইরকমভাবে আমি যদি বারবার অ্যালকালি অ্যাডিশন করে করে যাই এবং পিএইচটার ভ্যালুগুলো মাপি, তাহলে আমি কি পাবো? তাহলে ধরো প্রথমে আমি 0 ড্রপ, মানে আমি কোনো অ্যাসিড এই অ্যালকালি দিইনি, তখন আমি পিএইচ মাপলাম এত। দেখো, স্ট্রংলি অ্যাসিডিক, এটা কিন্তু রিয়েল ডেটা। হুম, আচ্ছা, বাকি পুরো সব কিছু বলবো। তারপরে করলাম কি, 2 ড্রপ অ্যালকালি দিলাম, আবার পিএইচ মাপলাম, পিএইচটা একটু বাড়লো। আবার 2 ড্রপ অ্যালকালি দিলাম, দেখো আবার পিএইচটা মাপলাম, পিএইচটা একটু বাড়লো। কেন বাড়ছে? অ্যালকালি দিচ্ছি, অ্যাসিড নিউট্রালাইজড হচ্ছে, পিএইচ আস্তে আস্তে বাড়ছে। আবার 2 ড্রপ অ্যালকালি দিলাম, দিয়ে 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 আমি প্রত্যেকবার 2 ড্রপ 2 ড্রপ 2 ড্রপ করে দিতে 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 গেলাম। গিয়ে একটা সার্টেন পয়েন্টে দেখো, এইখানে 2 ড্রপ দেওয়ার পরেই কি হয়েছে, পিএইচটা দেখো 5.9 ছিল, সেখান থেকে 2 ড্রপ দিতে হয়নি, আর 1 ড্রপ দেওয়ার পরেই পিএইচটা ঝপ করে বেড়ে 10.7 হয়ে গেছে। মানে দেখো, অ্যাসিডিক রেঞ্জ থেকে এক লাফে পিএইচটা অ্যালকালাইন রেঞ্জে চলে গেল। মানে দিস ইজ দ্য পয়েন্ট,
যে পয়েন্টের ধারে কাছে কোথাও একটা নিউট্রালাইজেশন ঘটলো, অ্যাসিডিক রেঞ্জ থেকে অ্যালকালাইন রেঞ্জে পৌঁছে গেল। কারণ নিউট্রালাইজেশন হওয়া মানে কি, পুরো অ্যাসিড খেয়ে ফেলেছে বেস এসে। কেন অ্যালকালাইন রেঞ্জে গেছে? বিকজ যে অ্যালকালিটা আমি এখানে এক ড্রপের মাধ্যমে অ্যাড করেছি সেটা এক্সেস, আগেই অ্যাসিড নিউট্রালাইজড হয়ে বসে আছে। তাহলে আমি এবার কি করতে পারি? তাহলে আমি এবার সিম্পলি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে খুব সোজা। আমি এই টোটাল নাম্বার অফ ড্রপস অফ অ্যালকালি অ্যাডেড, এটাকে এক্স অ্যাক্সিসে রেখে পিএইচটাকে ওয়াই অ্যাক্সিসে রেখে একটা গ্রাফ প্লট করি। তাহলে সেই গ্রাফটা যদি প্লট করি তার চেহারা এরকম দেখো। এক্স অ্যাক্সিসে আমি রেখেছি টোটাল নাম্বার অফ ড্রপস অফ টাইট্রেন্ট মানে অ্যালকালি, ওয়াই অ্যাক্সিসে প্লট করেছি পিএইচ। তাহলে এই ডটগুলোকে আমি একটা ফ্রি হ্যান্ড কার্ভ দিয়ে জুড়েছি, ফ্রি হ্যান্ড কার্ভ, কোনো স্কেল টেল বসানো কিছু নেই। দেখো এই জায়গায় এইখানে দেখো এই পিএইচটা হচ্ছে আমার সেই 5.9 এর মতন। তারপরে দেখো এই পয়েন্টটার পরে মাঝখানে আর কোনো পয়েন্ট নেই, সোজা হচ্ছে 10.5। এটা যে এক্সপেরিমেন্টটা মানে যে কাজটি করেছে সে অবভিয়াসলি একটা গঠিত কাজ করেছে, দেখে বুঝতে পারছো। সে প্রায় 12-র কাছাকাছি নিয়ে গেছে পিএইচটাকে, মানে গ্লাস ইলেকট্রোডটাকে সে খানিকটা ড্যামেজ করেছে, কিন্তু ডেটাটা ভালো পেয়েছে, ডেটাটা ভালো এসছে। ওকে, তাহলে এইরকম একটা গ্রাফ আমি পেলাম। তাহলে এই গ্রাফের আমি একটা জিনিস বুঝতে পারছি যে এইরকম রেঞ্জ মানে এইরকম জায়গা যেখানে এই সাডেন জাম্পটা হচ্ছে, এই সাডেন জাম্পের ধারে কাছে কোনো একটা পয়েন্ট হবে আমার, যে পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়াল নিউট্রালাইজেশন পয়েন্ট। মানে যে নাম্বার অফ ড্রপসের ক্ষেত্রে আমি বলতে পারবো যে হ্যাঁ এই নাম্বার অফ ড্রপসে আমার অ্যাসিডটা নিউট্রালাইজড হয়েছে। ঠিক আছে, তার মানে আমি বেসিক্যালি জেনে গেলাম যে কতটা অ্যালকালি আমি কনজিউম করেছি 10 ml অফ আমার টেস্ট সলিউশন, যেটা নাকি একটা উইক মোনোবেসিক অর্গ্যানিক অ্যাসিড লাইক অ্যাসিটিক অ্যাসিড, তাকে নিউট্রালাইজ করতে। কতগুলো ড্রপ? এই ধরো এখানে কত মোটামুটি, এখানে দেখো যে 38-39 ড্রপের মতন, তাই না? তাহলে এই যে 38-39 ড্রপ মানে কত সিসি, তাহলে এটা তো আমাকে বার করতে হবে, কারণ আমি তো আলটিমেটলি V1S1 ইকুয়াল টু V2S2 এই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে কি করে সেটা করব? এটা করাও খুব সোজা। যে বুলেট থেকে এই ড্রপ বাই ড্রপ আমরা অ্যালকালি অ্যাড করছি, সেই বুলেটের যে কোনো দুটো দাগ নাও, যে দুটো দাগের মধ্যে গ্যাপ হচ্ছে ধরো 1 ml। ধরো কেউ বললো আমি 24 থেকে 25 এই দুটো দাগের মধ্যে দেখব। সে করলো কি 24 থেকে 25 এই দুটো দাগের মধ্যে ড্রপ ড্রপ করে এই অ্যালকালিটাকে পড়তে দিল, মানে 1 ml পড়লো। সে কাউন্ট করলো এই 1 ml পড়তে কতগুলো ড্রপ লেগেছে। সে হয়তো দেখলো এরকম 1 2 3 4 করে পড়ে পড়ে 22টা ড্রপ যখন পড়েছে তখন 1 ml হয়েছে। তাহলে সে কি বললো? সে বললো তার মানে 22 ড্রপস অফ অ্যালকালি ইজ ইকুইভ্যালেন্ট টু 1 ml। তাহলে 1 ড্রপ অফ অ্যালকালি ইজ ইকুয়াল টু 1/22 ml। তাহলে 1 ড্রপ অ্যালকালির ভলিউম তুমি পেয়ে গেলে। তাহলে আমার যদি এখানে কথার কথা বলি যে 39 ড্রপ লেগে থাকে নিউট্রালাইজেশনের জন্য, এক্স্যাক্টলি কত ড্রপ লেগেছিল কি করে বার করতে হয় সেটাও দেখাচ্ছি। তাহলে যদি কথার কথা বলি যে 39 ড্রপ লেগে থাকে, তাহলে আমি যদি এবার ঘুরিয়ে জিজ্ঞেস করি কত ml লেগেছিল, তুমি বলবে যে ওই যে 39কে গুণ করে দাও 1/22 দিয়ে, এত ml লেগেছিল, ব্যাস হয়ে গেল। তাহলে টোটাল ভলিউম অফ অ্যালকালি কনজিউমড পেয়ে গেলাম। তাহলে যেই টোটাল ভলিউম অফ অ্যালকালি কনজিউমড পেয়ে গেলাম, সেটার থেকে বুঝতেই পারছো এবার যে আমার স্ট্রেংথ অফ অ্যালকালি জানা আছে, ভলিউম অফ টেস্ট সলিউশন মানে ভলিউম অফ উইক মোনোবেসিক অ্যাসিড কতটা নিয়েছিলাম সেটা জানা আছে। তাহলে স্ট্রেংথ অফ উইক মোনোবেসিক অ্যাসিড বেরিয়ে গেল। তাহলে স্ট্রেংথ অফ উইক মোনোবেসিক অ্যাসিড বার করা কোনো ব্যাপার না, এখান থেকে এইরকম ধরনের একটা টাইট্রেশন থেকে বার করে নেওয়া যায়। এখন প্রশ্ন হলো যে এইরকম একটা টাইট্রেশনের কার্ভ থেকে এক্স্যাক্টলি কি করে আমি লোকেট করব যে কোনটা আমার নিউট্রালাইজেশন পয়েন্ট। কারণ দেখো সমস্যাটা হচ্ছে এই লাইনটা এই জায়গার থেকে প্রায় ভার্টিক্যালি উঠতে শুরু করেছে। একটু যদি সূক্ষ্মভাবে দেখো একেবারে যে ভার্টিক্যালি উঠেছে তা না, খুব সামান্য হয়তো 1 ডিগ্রি কি 2 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু ডান দিকে হেলে আছে। তাহলে এইরকম একটা গ্রাফ থেকে এক্স্যাক্টলি কোথায় নিউট্রালাইজেশন হলো এটাকে বার করা যায় কি করে? এইটা করার দুটো তিনটে পদ্ধতি আছে, আমি সেই পদ্ধতিগুলো বলে দিই। পরে ল্যাবরেটরিতে গেলে কোন পদ্ধতি অবলম্বন করবে সেটা তখন বলবো। সবচাইতে কমন মানে বা সবচাইতে যেটা জেনারেলি করা হয়ে থাকে সেটা হচ্ছে এরকম। প্রথমে এই গ্রাফটা যেমন আঁকা হয়, লক্ষ্য করো যেখানে নিউট্রালাইজেশন শুরু হয়েছে অর্থাৎ এই রেঞ্জ, দেখো যে 5.9 পিএইচ এর কাছাকাছি, মানে
এইরকম জায়গায় গ্রাফটা একবার বাঁক নিয়েছে উপরের দিকে যাওয়ার জন্য, আবার যেখানে নিউট্রালাইজেশন শেষ হয়ে গেছে সেই রকম জায়গায় গ্রাফটা আরেকবার বাঁক নিয়েছে ফ্ল্যাট হওয়ার জন্য। এরপরে আমরা এগোইনি গ্লাস ইলেকট্রোডটাকে বাঁচাতে হবে বলে। গ্লাস ইলেকট্রোডটার যদি কেউ পরোয়া না করতাম, আরো যদি এগোতো, তাহলে এটা ফ্ল্যাট হয়ে এরকম হয়ে যেত, দেখতে অনেকটা এস এর মতো। হ্যাঁ, এই ধরনের কার্ভগুলোকে আমরা এক কথায় বলে থাকি সিগময়েড কার্ভ। বোঝা গেল? তাহলে এবার আমার উদ্দেশ্য হচ্ছে যে এইরকম একটা গ্রাফ থেকে এক্স্যাক্টলি কোন পয়েন্টে নিউট্রালাইজেশন হয়েছে, মানে এক্স্যাক্টলি কত নাম্বার অফ ড্রপে অ্যাসিডটা নিউট্রালাইজ করেছে, 38 না 39 না 40, সেটা বার করা। কি করে করব? বলেছি যে দুটো তিনটে পদ্ধতি আছে। প্রথম পদ্ধতিটা বলি। প্রথম পদ্ধতি হচ্ছে যে এই যে দুটো বাঁকের জায়গা, একবার হচ্ছে ঊর্ধ্বমুখী যাওয়ার জন্য বাঁক, আরেকবার হচ্ছে সোজা হওয়ার জন্য বাঁক। এই দুটো বাঁকের জায়গাকে, এই বাঁকের রিজিয়নগুলোকে তোমার একটা সার্কেল, একটা বৃত্তের পার্ট ধরে নিয়ে, মনে মনে একটা বৃত্ত ধরে নাও। এইবার নিয়ে গ্রাফ পেপারের উপরে একটা কম্পাস ফেলে এইখানে একটা বৃত্ত আঁকো এমনভাবে সাচ দ্যাট এইটা, এই বাঁকের অংশটা যেন সেই বৃত্তের পার্ট হয়। ঠিক একই রকমভাবে এখানেও একটা বৃত্ত আঁকো একটা কম্পাস ফেলে, যাতে নাকি এই বাঁকের অংশটাও সেই বৃত্তের পার্ট হয়। তার মানে আমি এখানে একটা বৃত্ত আঁকলাম যাতে নাকি এই বাঁকের অংশটা এই বৃত্তের পার্ট হয়, এবং এখানে একটা বৃত্ত আঁকলাম যাতে নাকি এই বাঁকের অংশটা এই বৃত্তের পার্ট হয়। ঠিক আছে? এই করসপন্ডিং সার্কেল দুটোর সেন্টার বার করো। তাহলে এই হচ্ছে প্রথম সার্কেলের সেন্টার মনে করো, এই হচ্ছে দ্বিতীয় সার্কেলের সেন্টার। এই দুটো সেন্টারকে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করো। এই দুটো সেন্টার, যেটাকে এই স্ট্রেট লাইন দিয়ে জয়েন করা হয়েছে, এই স্ট্রেট লাইনটা এই গ্রাফটাকে যেখানে ছেদ করবে, দ্যাট পয়েন্ট হ্যাজ টু বি টেকেন অ্যাজ দ্য নিউট্রালাইজেশন পয়েন্ট। এই পয়েন্টে দাঁড়িয়ে একটা ভার্টিক্যাল লাইন ড্রপ করো। সেই ভার্টিক্যাল লাইনটা তোমার এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করবে, সেই পার্টিকুলার পয়েন্টটাকে তোমার অ্যাকচুয়াল নাম্বার অফ ড্রপস রিকোয়ার্ড ফর নিউট্রালাইজেশন অফ দ্য অ্যাসিড এই হিসেবে ধরতে হবে। এটা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির একটা টেকনিক। যে কোনো এই ধরনের এস টাইপ অফ কার্ভ থেকে নিউট্রালাইজেশন পয়েন্ট বার করা, সেটা পিএইচ মেট্রি থেকেই হোক, পোটেনশিওমেট্রি থেকেই হোক, অন্যান্য জায়গাতেও এরকম কার্ভ আসে, আমি পরে বলবো। তাহলে এইটা হচ্ছে একটা টেকনিক। আর একটা খুব সুন্দর টেকনিক আছে, যে টেকনিকটা অ্যাডপ্ট করলে এইসব, এই বৃত্ত আঁকা, লাইন টানা, এইসব করতে হয় না, কিন্তু আরেকটা গ্রাফ আঁকতে হয়। সেটা কি? লক্ষ্য করে দেখবে, আমি যখন এই টেবিলটা এখানে এঁকেছিলাম, এই টেবিলটা এখানে লিখেছিলাম, এই টেবিলটাতে আমি আরেকটা কলাম অ্যাড করেছি, যে কলামটা বেসিক্যালি হচ্ছে চেঞ্জ অফ পিএইচ ডিভাইডেড বাই চেঞ্জ অফ ভলিউমের কলাম। মানে যে কোনো পরপর দুটো পয়েন্টের মধ্যে কতটা ভলিউমের চেঞ্জ হয়েছে এইটা ডিনোমিনেটারে, সেই দুটো পয়েন্টের মধ্যে পিএইচ এর চেঞ্জ কত এটা নিউমারেটরে। তাহলে ধরো 1.5 মাইনাস 1.49 ডিভাইডেড বাই 0.09 মাইনাস 0.0, সেটা হচ্ছে এই ভ্যালুটা। তাহলে এই ভ্যালুগুলো এসেনশিয়ালি রিপ্রেজেন্ট করছে ফার্স্ট ডেরিভেটিভ অফ পিএইচ উইথ রেসপেক্ট টু দ্য ভলিউম, অর্থাৎ আয়তন। কার আয়তন? টাইট্র্যান্টের আয়তন। তাহলে টাইট্র্যান্টের আয়তনের রেসপেক্টে পিএইচ কিভাবে চেঞ্জ করেছে তার রিপ্রেজেন্টেশন। তাহলে যদি ফার্স্ট ডেরিভেটিভ প্লট করো, অথবা কেউ যদি ঘুরিয়ে ফার্স্ট ডেরিভেটিভ থেকে আবার ডিফারেন্স নিয়ে নিয়ে যদি সেকেন্ড ডেরিভেটিভ প্লট করে, তাহলে এইরকম একটা প্লট পাওয়া যেতে পারে। দিস ইজ দ্য প্লট অফ দ্য ফার্স্ট ডেরিভেটিভ। ফার্স্ট ডেরিভেটিভ প্লটের পিক যে পয়েন্টটা, দ্যাট ইজ দ্য নিউট্রালাইজেশন পয়েন্ট। দেখো একদম নির্দিষ্ট একটা পয়েন্ট, বার করতে কোনো অসুবিধা নেই। অথবা সেকেন্ড ডেরিভেটিভ প্লট যেখানে এক্স অ্যাক্সিসকে কাট করছে, দ্যাট ইজ দ্য নিউট্রালাইজেশন পয়েন্ট, এটাও বার করতে কোনো অসুবিধা নেই। তাহলে যে কোনো একটা, এই তিনটে মেথডের মধ্যে যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করে আমরা নিউট্রালাইজেশন পয়েন্টগুলোকে বার করতে পারি। এই হচ্ছে ইন জেনারেল যে কোনো একটা এরকম ধরনের সিচুয়েশনে, হ্যাঁ, পিএইচ মেজারমেন্টের বেসিক এক্সপেরিমেন্টাল টেকনিক ইউজিং গ্লাস ইলেকট্রোড। ব্যাপারটা একই থাকে। কেউ যদি কষ্ট করে কুইন হাইড্রোন ইলেকট্রোড তৈরি করে এবং কেউ যদি কুইন হাইড্রোন ইলেকট্রোডের সাহায্য নিয়ে পিএইচ মাপে,
তার ক্ষেত্রে বাকি টেকনিকটা, বাকি যে এক্সপেরিমেন্ট করার যে পদ্ধতিটা সেটা একই থাকে, শুধুমাত্র যেটা পাল্টে যায় সে যে সেলটা নিয়ে কাজ করবে সেই সেলটার চেহারা বলো, সেই সেলটার স্ট্রাকচার বলো, তার করসপন্ডিং ইকুয়েশনগুলো পাল্টে যায়, আদারওয়াইজ আর কিছু পাল্টায় না। ঠিক আছে, এই হচ্ছে এসেনশিয়ালি পিএইচ মাপা। ঠিক যেমন করে আমরা ইএমএফ মেজারমেন্টের থ্রুতে পিএইচ এবং তার থেকে তোমার কি বলে আয়োনাইজেশন কনস্ট্যান্ট মাপতে পারি, এরকম ভাবেই আরো নানান রকম মেথড আছে যেগুলোকে বেসিক পোটেনশিওমেট্রিক মেথড, সেগুলোর জন্য আমি একটা ক্লাস নেব। সেই বেসিক কতগুলো পোটেনশিওমেট্রিক মেথড দিয়ে আমরা এরকম পোটেনশিওমেট্রিক টাইট্রেশন আমরা করতে পারি, ঠিক যেমন করে এখানে এক ধরনের টাইট্রেশন আমরা করলাম, এটাও এক ধরনের পোটেনশিওমেট্রিক টাইট্রেশন। এই ধরনের টাইট্রেশন আমরা করতে পারি এবং তার থেকেও নানান রকম কোয়ান্টিটি সম্বন্ধে ইনফরমেশন পাওয়া যায়, সেগুলো আমি বলবো তোমাদের পরে একটু একটু করে। ঠিক আছে, আজকের তোমার